গণতন্ত্র শক্তিশালী করাই বড় চ্যালেঞ্জ বললেন প্রধান উপদেষ্টা। সংকট উত্তরণে পাশে থাকার আশ্বাস ভুটানের প্রধানমন্ত্রী। দেশের আর্থিক খাতের উন্নয়ন হতাশাজনক বললেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। দুর্নীতি দুঃশাসনের সুফল বঞ্চিত অর্থনীতি। সিরাজগঞ্জে ক্ষতির মুখে রোপা আমন সহ 407 হেক্টর জমির ফসল ক্ষতিপূরণের দাবি কৃষকদের, সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগে। এবং সেকেন্ডের ব্যবধানে রাজধানীতে ফের 2 ভূমিকম্প, ঢাকা বিশ্ববিদ্যালয় 2 সপ্তাহ বন্ধ ঘোষণা। ঝুঁকি মোকাবেলায় পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। গণতন্ত্র শক্তিশালী এবং উন্নয়নকে অন্তর্ভুক্তিমূলক করাই বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের নতুন যাত্রায় প্রতিবেশী ও ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা ও সমর্থনের প্রত্যাশাও জানান অধ্যাপক ইউনুস। সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সম্মানে রাজধানীর একটি হোটেলে নৈশভোজের আয়োজনে এসব কথা বলেন তিনি। এ সময় সই হওয়া সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে উল্লেখ করে সংকট উত্তরণে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন ভুটানের প্রধানমন্ত্রী। The cooperation between our two countries, whether in human resource development, trade, connectivity, or other areas, has steadily deepened over the years. Your visit comes at a significant time for Bangladesh as we are passing through a historic moment of nation building, strengthening democratic governance, revitalizing institutions, and ensuring that development remains inclusive, equitable, and just. এর আগে স্বাস্থ্য সহযোগিতা এবং ইন্টারনেট সেবার ক্ষেত্রে বাংলাদেশ ভুটানের মধ্যে 2টি সমঝোতা স্মারক সই হয়েছে। শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 2 দেশের সরকার প্রধানের উপস্থিতিতে এই সমঝোতা সই হয়। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান বাংলাদেশের পক্ষে নথিতে স্বাক্ষর করেছেন। এর আগে সকালে 3 দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজন চ্যালেঞ্জিং বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। আগামী সপ্তাহে গণভোটের আইন প্রণয়ন ও প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান তিনি। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত কর্মশালায় সব তথ্য জানান সিইসি। একই দিনে নির্বাচন ও গণভোটের আয়োজনের প্রস্তুতি নিতে সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বলেও জানান সিইসি। 4টা প্রশ্ন দেখেছেন, এটা অলরেডি পত্রপত্রিকায় এসেছে। এক্স্যাক্টলি ওই 4টা পয়েন্টে হ্যাঁ না বলতে হবে, এটা বুঝতেছি আমি। এটা আইনটা না হওয়া পর্যন্ত এক্স্যাক্টলি হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য ব্যালট, এটা আমি বলতে পারবো না। আই ক্যানট গ্যারান্টি যে আইনটা হলে আইনের মধ্যে বলা থাকবে এই জিনিসটা এটার মধ্যে হ্যাঁ না করতে হবে এবং প্রসিডিউরটা বলা থাকবে। একটি দল ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গেল দশকে ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছুই করতে পারেনি জামায়াতে ইসলামী। আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় এদেশেই বাস্তবায়ন হবে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রীয়ভাবে গুম খুন না থাকলেও দেশে এখনও সন্ত্রাসী কার্যক্রম চলছে। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভূমিকম্পের মতো দুর্যোগে ঢাকার ঝুঁকি উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, বহুতল ভবন নির্মাণে গেল 17 বছর কোনো নীতিমালা মানা হয়নি। অনুমোদন ছাড়াই রাজুকের প্রায় 95% ভবন তৈরি হয় কি করে? জনবান্ধব সরকার ছিল না। শেখ হাসিনা ছিল লুটেরা সরকার, শেখ হাসিনা ছিল টাকা পাচারকারী একটা সরকার। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের প্রতি বিএনপির আস্থা আছে বলেও জানান তিনি। আমার বিশ্বাস সরকার এ ব্যাপারে অত্যন্ত দৃঢ় থাকবেন। জনগণ যাতে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দ মতো ব্যক্তিকে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা
দায়িত্ব হচ্ছে সরকারের। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দল ছিল না। আন্তর্জাতিক মান অনুযায়ী শেখ হাসিনার যে রায় হয়েছে তার বাস্তবায়নও হবে, তবে গণতন্ত্র প্রতিষ্ঠা না পেলে ফেসিবাদ ফেরার শঙ্কাও জানান সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি রায়ের ঘোষণা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে। এদেশের মানুষের প্রত্যাশা এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এখন যদি আপনারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়ান, তাহলে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করতে পারে। অন্যদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মৌসিক কেয়ারটেকার কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতি বোঝে না, গণভোটের 4টা প্রশ্ন তাদের কাছে বোধগম্য নয়। গণভোটে থাকবে আর হ্যাঁ না, এখন গণভোটে নাকি 4টা প্রশ্ন থাকবে। 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে, এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে গ্রহণযোগ্য একটা নির্বাচন করে আমরা একটা গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ ভারত বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার ফেরত চাইতে পারে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, আমরা আশা করব শেখ হাসিনাকে ফেরত দিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। শনিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে একথা বলেন তিনি। জুলাই গণহত্যার দায়ে দণ্ডিতদের সাজা কার্যকর এবং দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির জোট সঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল সমাবেশের আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর। বাংলাদেশের জনগণ আপনাদের প্রতি সুসম্পর্ক বজায় রাখবে, তাহলে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করুন। ভারত বাংলাদেশ প্রত্যাবর্তন চুক্তি হিসেবে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধীকে বাংলাদেশ সরকার চাইতে পারে এবং ভারত সেখানে বাধা দিতে পারে না। নির্বাচনে কারো রক্তচক্ষুকে পরোয়া না করার তাগিদও দিলেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। অন্য রাজনৈতিক দলের সঙ্গে জোট না করে জামাত নির্বাচন কেন্দ্রিক সমঝোতায় যাবে বলেও জানান তিনি। শনিবার বিকেলে চট্টগ্রাম প্যারেড মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। আগামী নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই উল্লেখ করে তিনি আরও বলেন, সবাইকে নিয়ে এ ফিল্ড তৈরি করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড নাই, কিন্তু এই ফিল্ড আমাদেরকে তৈরি করতে হবে, আমাদের মানে সবাইকে মিলে। আপনারা তৈরি থাকুন, এই নির্বাচন হতে হবে। এই নির্বাচন না হলে দেশে সংকট দেখা দিবে। আমরা কোনো সংকট তৈরি হতে দিব না ইনশাআল্লাহ। আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি সেই পিআর আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমরা ভালোভাবে দেখছি না, আমরা আগেই বলেছি নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে। দেশের আর্থিক খাতের উন্নয়ন হতাশাজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। গভর্নর আরও বলেন, দুর্নীতি এবং দুঃশাসনের জন্য আর্থিক খাতের সুফল পাওয়া যায় না। ভালো করলে পুরস্কার এবং খারাপ করলে তিরস্কার করবে বাংলাদেশ ব্যাংক। আগামী দিনে টিকে থাকতে ডিজিটাল লেনদেনের বিকল্প নেই। প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে আর্থিক খাতের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে বলেও জানান গভর্নর। ফাইন্যান্সিয়াল সেক্টরের ডেভেলপমেন্ট খুবই হতাশা ব্যঞ্জক, এটা বলতেই হবে। এবং এটার পেছনে গভর্নেন্স ফেলিওর আছে, এটার পেছনে আমাদের রেগুলেটরি অনেক রেস্ট্রিকশনস আছে যেগুলো সিস্টেমের ডেভেলপমেন্টকে ব্যাহত করে। আমরা সেই রেগুলেটরি যে হিন্ডারেন্সগুলো আছে সেগুলোকে দূর করার জন্য চেষ্টা করব। সিরাজগঞ্জে বৃষ্টিতে ক্ষতি হয়েছে 407 হেক্টর জমির ফসলের মধ্যে 236 হেক্টরের রোপ্পা আমন। এছাড়া মাসকালায় ও অন্যান্য সবজি সহ ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এতে লোকসানের মুখে ক্ষতিপূরণের দাবি করছেন কৃষকরা, আর পরামর্শ সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
কিছুদিন আগে সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলায় বৃষ্টিতে ডুবেছে নিচু এলাকার বিভিন্ন জমির ফসল। এর মধ্যে ২৩৬ হেক্টর জমিতে রোপা আমন পুরোপুরি নষ্ট হয়ে যায়। কদিন আগে বৃষ্টি হতে ধানের এই থোর অবস্থায় বৃষ্টি বাতাসে পড়ে গেছে, পড়ে পানির নিচে পড়ে যায়, ধানের প্রচুর ক্ষতি হয়েছে। বৃষ্টি হইয়া ধানের খেতের মধ্যে টাকা ধান পানি একবারে ধান পয়সা একবারে এমন নষ্ট হয়েছে, কামলার দামি উঠতেছে না। অসময়ের টানা বৃষ্টিতে মাঠে নুয়ে পড়েছে ধান, ফলে হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের দাবি করেছেন। কৃষক অফিস থেকে দেখা গেছে তারা কোনো ইহার নাই, সরকারের থেকে যেন কোন ক্ষতিপূরণ জানি দেয়। কৃষক মানুষ আমরা কি করে রাখাম, খুবই ক্ষতি হয়ে গেছে। সরকারের দিকে থেকে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমরা একটু বাঁচবো। ক্ষতির তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়া হলে কৃষকদের মধ্যে বন্টন করা হবে বলে জানায় কৃষি বিভাগ। নুয়ে পড়েছে বা হেলে পড়েছে সেই সমস্ত ধানের মাথা গুচ্ছ আকারে বেঁধে দেওয়ার জন্য আমরা কৃষক ভাইদের পরামর্শ দিচ্ছি। এতে ক্ষতির পরিমাণ কমে যাবে। আমরা ক্ষতিগ্রস্ত লোকের তালিকা করেছি এবং সেটি অব্যাহত আছে এবং ক্ষয়ক্ষতির যে পরিমাণ বা বিবরণ এটি আমরা আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি। সরকার যদি প্রণোদনা পুনর্বাসন আকারে কোনো ক্ষতিপূরণ বা এই সমস্ত প্রণোদনার কার্যক্রম হাতে নেয় তা আমরা এটি যথাসময়ে বিতরণ করব। ফসল নষ্ট হওয়ায় লোকসান সামাল দেওয়া কৃষকদের পক্ষে কঠিন, তাই ক্ষতিপূরণের আশা কৃষকদের। আফরিন পপি, মোহনা সংবাদ। শনিবার সন্ধ্যায় সেকেন্ডের ব্যবধানে রাজধানীতে 2 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। 6টা 6 মিনিট 4 সেকেন্ডে কম্পনের মাত্রা ছিল 3.7 সেকেন্ড। পরেই ফের 4.3 মাত্রার ভূকম্পন হয়। নিয়ে 2 দিনে টানা তৃতীয়বারের মতো ভূমিকম্প হলো। প্রথমটির উৎপত্তিস্থল বাড্ডা এবং দ্বিতীয়টি নরসিংদীতে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে সকাল 10টা 36 মিনিটে সাভারের আশুলিয়ায় বাইপাইল এলাকায় 3.3 মাত্রার মৃদু কম্পন অনুভূত হয়। এই 3 কম্পন শুক্রবারের আফটারশক বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভূমিকম্পনের ঝুঁকিতে আজ থেকে 2 সপ্তাহ ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের বিকেল 5টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশে 9 মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা কোনো গবেষণায় উঠে আসেনি বলে জানালেন ভূতত্ত্ব বিশেষজ্ঞরা। বিল্ডিং কোড মেনে ইমারত নির্মাণ করলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব বলে জানান তারা। এছাড়া পাঠ্যপুস্তকে ভূমিকম্প থেকে বাঁচার উপায় সন্নিবেশ সহ ঝুঁকি মোকাবেলায় সরকারকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তারা। সুরায়া মুনির রিপোর্ট। শুক্রবার সকালে হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ পুরো দেশ। গেল কয়েক বছর একাধিক মৃদু ভূকম্পের ফলে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা তৈরি হয়ে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। সিগন্যাল তো আগে থেকে আমরা পাই না, দেখা যায় যে হঠাৎ করে এটা চলে আসে, আমরা আতঙ্কের মধ্যে পড়ে যাই। কনক্রিট কোনো ডাটাবেস এবং কনক্রিট কোনো গবেষণাগত জ্ঞান আসলে আমাদের নেই। ভূমিকম্পের ক্ষেত্রে যদি আমাদের সচেতনতা এবং পদক্ষেপ এখনই যদি নেওয়া না হয় তাহলে বাংলাদেশ আগামীর বাংলাদেশ থাকবে না, আগামীর দুর্যোগের বাংলাদেশ থাকবে। বিল্ডিং কোড মেনে ও 3 বিষয়কে গুরুত্ব দিয়ে ইমারত নির্মাণ করলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিল্লুর রহমান। 9 মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা কোনো গবেষণায় উঠে আসেনি বলেও জানান তিনি। বিল্ডিং কোড মেনে যদি বিল্ডিং করা হয় তাহলে আমার যে এই রিজনে যেই ধরনের আর্থকুয়েক হতে পারে এটার জন্য আমি সেফ। 9 পয়েন্ট হওয়ার সম্ভাবনা এটা এখনো রেকর্ডেড না। পাঠ্য বইয়ে ভূমিকম্প থেকে বাঁচার উপায় অন্তর্ভুক্ত করা সহ ঝুঁকি মোকাবেলায় সরকার ও সংশ্লিষ্ট বিভাগকে সমন্বিতভাবে কাজ করার তাগিদও দেন তিনি। এক্সিস্টিং বিল্ডিংকে ভূমিকম্প সহনীয় করতে হবে। এটা করতে হলে যে বিল্ডিংগুলো দুর্বল এগুলো ভেঙে ফেলতে হবে, ঝুঁকিপূর্ণ বিল্ডিং। আর যেগুলো মধ্যম এগুলোকে রেট্রোফিট করে তার শক্তি বাড়াতে হবে, স্ট্রেংথেন করতে হবে। হ্যাঁ, আরেকটা কাজ হলো এখানে ইমার্জেন্সি রেসপন্স আরও স্ট্রং করতে হবে। মানে সরকার দায়িত্ব নিয়ে শুধু ভেঙে দিবে তা না, সরকার ওইটার উপর ভিত্তি করে তাকে একটা প্রোগ্রাম দিতে হবে, প্যাকেজ দিতে হবে, বা একটা লোন বা এর ব্যবস্থা করে দিতে হবে। ঘরের ভিতরে নিরাপদ জায়গা মানে এই যে টেবিলের নিচে আশ্রয় নেওয়া, হ্যাঁ, শক্ত টেবিলের নিচে, বিম কলামের জাংশনে আশ্রয় নেওয়া। অন্যদিকে ভূমিকম্পের প্রভাব মোকাবেলায় প্রশিক্ষিত জনবল তৈরি সহ দমকল বাহিনীকে ঢেলে সাজানোর পরামর্শ দেন পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান। এর পাশাপাশি ব্যক্তির সচেতনতা বৃদ্ধি জরুরি বলে মত দেন এই বিশেষজ্ঞ। রাষ্ট্রীয় পর্যায়ে উদাসীনতা, আমাদের বিল্ডিং নির্মাণ এবং আমাদের নগর পরিকল্পনার ক্ষেত্রে দুর্নীতির
কারণে এমনভাবে শহরটা গড়ে উঠেছে, সকল জায়গাতেই আমরা অনিয়ম। ভবন আমরা যেগুলো তৈরি করেছি সেগুলো অধিকাংশই মানহীন। আবার নগরের পরিকল্পনার ক্ষেত্রে দেখেছি জলাশয় জলাভূমি করে আমাদের এমন অনেক জায়গাতে ভবন তৈরি করা হয়েছে যেগুলো মানে জলাশয়ের কারণেই সেটা বিপন্ন, যতই সেখানে আপনি ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার বানান। সরকারি বেসরকারি খাত সতর্ক হলে এবং প্রস্তুতি থাকলে বিপর্যয় এড়ানো সম্ভব বলে জানান আদিল মোহাম্মদ। ভবনকে মজবুত করার জন্য কিছু ইঞ্জিনিয়ারিং কৌশল যেটা স্বল্প ব্যয়ে এক্সিস্টিং বিল্ডিংয়ে করা যায়। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় ব্রয়লার বিস্ফোরণে 6 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বর্ণ প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 6 জনের শরীরে 12 থেকে 40% দগ্ধ এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন। ফরিদপুর শহরের লক্ষ্মীপুর রেলওয়ে স্টেশন চত্বরে সপ্তাহে সোম ও বৃহস্পতিবার বসে ঐতিহ্যবাহী কবুতরের হাট। পাশাপাশি টিয়া ময়না সহ নানা শৌখিন পাখি বেচা কেনা হয় এই হাটে। যুবকরা শখের বসে শুরু করলেও এখন লাভজনক পেশায় পরিণত হয়েছে পাখি পালন। এর মাধ্যমে আমিষের চাহিদা পূরণ সহ কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানায় জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। সপ্তাহের সোম ও বৃহস্পতিবার সকালে নানান প্রজাতির পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে ফরিদপুরের লক্ষ্মীপুর রেলওয়ে স্টেশন চত্বর। টিয়া, ময়না, কবুতর, তোতা পাখি সহ জানা অজানা পাখির সমারোহ দেখা যায় সাপ্তাহিক এই পাখির হাটে। তবে কবুতরের কারণে এই হাটটি এখন রীতিমতো ফরিদপুরের ঐতিহ্যে পরিণত হয়েছে। দূর দূরান্তের পাখি প্রেমীরা ভিড় জমান লক্ষ্মীপুর রেলওয়ে স্টেশন চত্বর হাটে। ফরিদপুরের যুবকরা শখের বসে পাখি লালন পালন শুরু করলেও এখন লাভের মুখ দেখছেন। এর মাধ্যমে পূরণ হচ্ছে প্রাণী আমিষের চাহিদাও। পাখি কবুতর এই শখের মাধ্যমে এর ব্যবসার জগতে চলে এসেছে। এখন এরপরে আমার নির্ভর করতেছে আমার সংসার। রাজবাড়ি থেকে, ভাঙা থেকে, মাগুরা থেকে বিভিন্ন লোকজন আমাদের এই ফরিদপুরে এখানে আসে। এখানে সপ্তাহে 2 দিন হাট হয়। 200, 250, 300, 400। এখানে নানা রকমের পোষা প্রাণী, বিশেষ করে কবুতর, ঘুঘু, তারপরে বারজিগার, তারপরে বিভিন্ন জাতের মুরগি, বিশেষ করে ফেন্সি জাতের মুরগিগুলা, ওগুলা অনেক ভালো যুবকরা আছে। সুতরাং এই হাট এবং এই পাখি এবং কবুতর একটা বিশেষ করে যুবকদের জন্য কর্মসংস্থানের একটা ক্ষেত্র হয়ে উঠছে। যে মাদকের যে প্রচুর ব্যবহার, এই পাখি পুষলে ছেলে পেলে সেদিকে মনটা ডাইভার্ট হয়। কবুতর তো এরকম জানেন একটা শান্তির প্রতীক, বা যাদের মধ্যে শৌখিনতা আছে তারাই কবুতর পালতে পারে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, পাখি পালন বেকারত্ব কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখছে। পড়াশোনা করার পরে তারা চাকরি পাচ্ছে না, চাকরি না পাওয়ার কারণে তারা বাসায় কবুতরের খামার করতেছে, বিভিন্ন শৌখিন পাখির খামার করতেছে। এতে আমার ধারণা তাদের বেকারত্বের একটা সমস্যা দূর হচ্ছে। 2003 সালে লক্ষ্মীপুরের দুধবাজার এলাকায় শুরু হয় পাখির হাট। জনপ্রিয়তা বাড়ায় 2017 সালে এসে রেলওয়ে স্টেশন চত্বরে স্থানান্তর করা হয়। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের ধনবাড়ী স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনের 3য় বর্ষপূর্তি উপলক্ষে ক্যাফে হার্ট ম্যারাথন রান অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের ভালুকায় ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যদের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফেনীর ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে হযরত জমির উদ্দিন মুন্সি স্মৃতি বৃত্তি পরীক্ষা। এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। মানিকগঞ্জের ঘিওরের তেরশ্রীর নানা আয়োজনে গণহত্যা দিবস পালন করা হয়েছে। নড়াইলের শিমুলিয়া গ্রামে কবি বিপুল বিশ্বাসের বাড়িতে কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার সোনাতলায় পাকুল্লা ইউনিয়নের 4টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতৃত্বে গণসংযোগ ও 31 দফার লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বরিশাল 4 আসনের বিএনপির মনোনীত প্রার্থী রাজীব আহসানকে বিজয়ী করার লক্ষ্যে হিজলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিএনপির ঘোষিত 31 দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ 3 আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ভোলা সদর উপজেলার দক্ষিণ দিগলদি ইউনিয়নের চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয়রা। বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে ধানের শীষে ভোট চেয়ে ফেনীর পরশুরামের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছে দলটির নেতাকর্মীরা।
কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক এলাকায় পথসভা করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদি। কেরানীগঞ্জের ঢাকা ৩ আসনে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে বিশ্বের শীর্ষ 20 অর্থনীতি দেশগুলোর G20 শীর্ষ সম্মেলন। এই সম্মেলনেও জলবায়ু পরিবর্তন ইস্যুটিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার ভাষণের মধ্য দিয়ে শনিবার শুরু হয় 2 দিনব্যাপী G20 সম্মেলন। বৈঠকে অংশ নেওয়ার জন্য বিশ্ব নেতারা সেখানে উপস্থিত হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুজনের কেউই এই সম্মেলনে যোগ দেননি। আয়োজক দেশের বিরুদ্ধে সংখ্যালঘু শ্বেতাঙ্গদের নির্যাতনের অভিযোগ তুলে সম্মেলনে অংশ না নেয়ার সিদ্ধান্ত জানায় হোয়াইট হাউস। প্রথমবারের মতো G20 শীর্ষ সম্মেলনের 20তম আসর আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকা। খেলার খবর, ক্রিকেট। এশিয়া কাপ রাইজিং স্টার্সের পর্দা নামছে আজ। শিরোপা লড়াইয়ে কাতারের দোহায় বাংলাদেশ সময় রাত 8:30টায় পাকিস্তানের শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ এ দল। প্রথমবার শিরোপা ছোঁয়ার স্বপ্নে বিভোর আকবর বাহিনী। যদিও প্রতিপক্ষ পাকিস্তান, শাহিনস যথেষ্ট শক্তিশালী। আসরে পাকিস্তান হারেনি কোনো ম্যাচ, তবেও এরপরও জয় পেতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। সে লক্ষ্যে প্রস্তুত হাবিবুর রিপন মণ্ডলরা। একই সঙ্গে আকবর আলীর নেতৃত্বে 2020 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ের পর এশিয়ার কোনো শিরোপা জয়েরও একটি রেকর্ড হবে বাংলাদেশের। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরুতে প্রথম আলো। ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে। 40টির বেশি আসনে অসন্তোষ, বিরোধ সামলাতে ব্যস্ত বিএনপি। 8 আসনে বিক্ষোভ, অবরোধ, মানববন্ধন। জয় থেকে 4 উইকেট দূরে বাংলাদেশ। দৈনিক ইত্তেফাক, 31 ঘন্টায় 4 বার ভূমিকম্প। ঢাকা বিশ্ববিদ্যালয় 15 দিন বন্ধ ঘোষণা। আজ বিকাল 5টার মধ্যে হল ছাড়ার নির্দেশ। বাসের ধাক্কায় ইজি বাইক থেকে ছিটকে রাস্তায় বাসের চাপাতে মৃত্যু। ইউনুস তোবগে দ্বিপাক্ষিক বৈঠক। ভুটান আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু। ইউনুস একই সঙ্গে উন্নতি করতে হবে তোবগে। সমকাল, 31 ঘন্টায় 4 বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের শঙ্কা। ভূতাত্ত্বিক সমিতি বিবৃতি, দেশের মধ্যাঞ্চল স্থির নেই। ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিপূর্ণ কোনো ভবন নিয়েই ব্যবস্থা নেই। বাংলাদেশ প্রতিদিন, ভূমিকম্পের উৎপত্তি এবার ঢাকায়। নির্বাচন তদন্ত কমিশন জেরার মুখে সেই রাঘব বোয়ালরা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী। 2 সমঝোতা স্মারক সই। নির্বাচনে রাজনৈতিক ভূমিকম্পের শঙ্কা। যুগান্তর, ভোট টানার তৎপরতায় বিএনপি ও জামাত। কোন দিকে যাবে নৌকার ভোট, নানা কৌশল। সামনে বড় ভূমিকম্পের আভাস। ঢাকা ঘিরেই বিপদের শঙ্কা। নির্বাচনের দিন গণভোট করতে ইসিকে চিঠি। সবশেষে দ্য ডেইলি স্টার, Friday's jolt lays bare Dhaka's fragility, rethink strategy as global economic power shifts. Due closed for 2 weeks to assess tremor risks. Experts flag growing underground stress. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। গণতন্ত্র শক্তিশালী করাই বড় চ্যালেঞ্জ বললেন প্রধান উপদেষ্টা। সংকট উত্তরণে পাশে থাকার আশ্বাস ভুটানের প্রধানমন্ত্রী। দেশের আর্থিক খাতের উন্নয়ন হতাশাজনক বললেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। দুর্নীতি দুঃশাসনের সুফল বঞ্চিত অর্থনীতি। সিরাজগঞ্জে ক্ষতির মুখে রোপা আমন সহ 407 হেক্টর জমির ফসল। ক্ষতিপূরণের দাবি কৃষকদের। সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগে। এবং সেকেন্ডের ব্যবধানে রাজধানীতে ফের 2 ভূমিকম্প। ঢাকা বিশ্ববিদ্যালয় 2 সপ্তাহ বন্ধ ঘোষণা। ঝুঁকি মোকাবেলায় পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।